আজকে পাকিস্তানের যে রাজনীতি চলছে, শেখ হাসিনা ওই পাকিস্তানের নীতির অনুসরণ করছে। সরকার যেমন গুরুত্বপূর্ণ, বিরোধী দলও একইভাবে গুরুত্বপূর্ণ, এবং সরকার বিরোধী দল মিলে এই দেশ পরিচালনা করবে। নিজের পায়ে দাঁড়িয়ে তেমন কিছুই করতে পারে না, মুরব্বী ছাড়া তাদের কিচ্ছু করার নাই। ওই যে দেখেন, ক্ষমতা নবায়নের সাথে সাথে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে দিল্লিতে কদমমুচি করতে গিয়েছেন, দিল্লিতে রাজধানী দিতে গিয়েছেন, গিয়ে তারা যে ক্ষমতায় আছেন এইটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছেন। এই জন্য ভারত আজকে আমাদের দেশের ঐতিহ্যের টাঙ্গাইল শাড়ি ওইটা পর্যন্ত নিজেদের বলে দাবি করে। আর পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলেন টাঙ্গাইল শাড়ির ইস্যু এটা একটা ক্ষুদ্র ইস্যু, আমরা অনেক বড় সমস্যার সমাধান করে ফেলছি, এটাও করে ফেলবো। সবাই তো বাজারের অবস্থা জানেন। এই যে সরকার তারা নিজেদেরকে নবায়ন করে দিল, একতরফা নিজেদের মধ্যে আসন ভাগাভাগি, খালি মাঠে দৌড় দেওয়া সেইটাও দিতে পারে না। ভোট কারচুপি, কেন্দ্র দখল, নিজেরা মারামারি করে 13 জন নিহত হওয়া, 300 জন আহত হওয়া। ওই যে পাকিস্তানের নির্বাচন হচ্ছে, ওইখানেও সহিংসতা হয়েছে, কিন্তু নিহতের সংখ্যা এখনো 10। আর আমাদের এখানে নিজেদের মধ্যে হাডুডু খেলা, নিজেদের মধ্যে ফুটবল খেলা, ওবায়দুল কাদের এই খেলাতে 13 জন মারা যায়, কিন্তু গোল তারপরেও নিজেরা দিতে পারেন না। ভোট কারচুপির আগে প্রশাসন লাগে, তারপরে কেন্দ্র বাহিনী লাগে, সবকিছু মিলে ওদেরকে রেফারি ঠেলে গোলে বল ঢুকে দিতে হয়। সেই সরকার ক্ষমতায় এসে বলল বাজারের নাকি লাগাম টানবে, সিন্ডিকেটকে নাকি সহ্য করা হবে না, 6 মাসের মধ্যে নাকি সিন্ডিকেট বাংলাদেশ থেকে উঠা হয়ে যাবে। আমরা দেখলাম যত হুঙ্কার, যত ঘোষণা, তত হচ্ছে বাজারে দাম বাড়ে। বাজারে এখন সমস্ত নিত্য প্রয়োজনের দাম লাগাম ছাড়া বাড়ছে, অথচ আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম কমছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, কিন্তু বাংলাদেশে কোনো কমতি নাই। বাংলাদেশে ওই আন্তর্জাতিক বাজারে দহাই দিয়ে ধারাবাহিক ভাবে এইখানে তারা দাম বাড়িয়ে যায়। কখনো কখনো আমাদেরকে তো বোকা পেয়েছে, সেই কারণে বিভ্রান্ত করার জন্য 180 টাকা বাড়িয়ে তারপর একটু কমায় 160 টাকা, তখন আপনার কাছে মনে হয় বোধহয় কমালো। এই যে 100 টাকা পেঁয়াজ 130 টাকা, 200 টাকা, 250 টাকা পর্যন্ত উঠলো, এখন আর ওই 130-এর নিচে নামতে চায় না। তার মনে হচ্ছে ওরা এমন একটা কৌশল করে, এই সিন্ডিকেট যার মূল হোতা এই সরকার, তারা মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিতে চায়। বন্ধুরা আমার, কথা বাড়াবো না। এরা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে, এরা ব্যাংকগুলো থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ঋণ নিয়ে সব মেরে দেয়, লুটপাট করে ফেলে, ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলে। তাদের বিচার এই দেশে হয় না। এমন টাকা পাচার করে আজ তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না, এই রকম নির্দেশনা জারি হয়। বন্ধু আমার, আর সেই দেশে আমরা দেখি বিএনপির সভা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি 2 কোটি টাকা আত্মসাৎ হয়নি, অনিয়ম হয়েছে, তার জন্য তাকে 5 বছরের জেল, হাইকোর্টে গিয়ে আবার 10 বছরের জেল হয়। বাংলাদেশে এই বৈপরীত্যটা খেয়াল করবেন, নিজেদের মামলা সমস্ত কিছু কোর্ট থেকে খারিজ হয়ে যায়, আর বিরোধী দলের মামলায় তাদেরকে রায় দেওয়া হয়, আবার আরো বেশি সাজা বাড়ানো হয়। জীবনকে আমাদের বিজেপি সদস্যরা হত্যা করা হোক, প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যের স্বার্থ, আজকে বাংলাদেশের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে যত রকম স্বার্থ আছে সেগুলো তারা তুলতে পারেন না।
শুধু কেবল তাই নয়, আজকে মিয়ানমারের মধ্যে তাদের গৃহযুদ্ধ চলছে। এর আগে জনতা সরকার এখানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদেরকে কি ভয়ঙ্কর হামলা নির্যাতনের মধ্যে দিয়ে তাদের উপর গণহত্যা চালিয়েছে। তারপরে বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গা 2017 সালে তারা এখানে ভক্ত হিসেবে হাজির হয়েছে। বাংলাদেশের এখন প্রধান সমস্যা হচ্ছে, অন্যতম প্রধান সমস্যা কিভাবে আমরা রোহিঙ্গাদের প্রত্যাবাসন করব। সেইটার জন্য এই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে যেভাবে আন্তর্জাতিকীকরণ করা দরকার ছিল, এই সরকার তার কিছুই করতে পারে না। এই সরকার ভারতের সাথে চীনের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্কের কথা বলে, কিন্তু আমরা দেখেছি রোহিঙ্গা প্রত্যাবাসনে তারা ভারত চীনের বন্ধুত্বের সামান্যটুকু ব্যবহার করতে পারে নাই। বরং ভারত আর চীন এমনকি রাশিয়া তারাও দেখলাম রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে মিয়ানমারের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। এই যে আজকে গৃহযুদ্ধ তীব্র রূপ নিয়েছে জনতার বিরুদ্ধে, আরাকান এই প্রদেশটি যেখানে রোহিঙ্গারা বসবাস করত সেটা এখন আরাকান আর্মির দখলে। সেই আরাকান আর্মি ক্রমাগত আরাকানের উপরে তাদের আধিপত্য এবং তাদের কর্তৃত্ব বিস্তার করছে। ওইখানে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যারা নির্বাচিত ছিল তারা আজকে পরিষ্কার ঘোষণা দিয়েছে তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের ভূমিকা রাখবে। আরাকান আর্মির চিফ তারাও বলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে তারা আগ্রহী, বাংলাদেশের সাথে তারা কথা বলতে চায়। বাংলাদেশ সরকার তাদের সাথে কোনো যোগাযোগ করছে না, জনতা সরকারের সাথে তাদের একমাত্র যোগাযোগ। কারণ এই স্বাধীন পররাষ্ট্রনীতি নেওয়ার মতো ক্ষমতা তার নাই। মুরব্বীরা যা বলবে সেই অনুযায়ী কাজ করবে এই সরকার। ফলে বাংলাদেশের স্বার্থ কি, এই দেশের জনগণের স্বার্থ কি, সেইটা রক্ষার ন্যূনতম ক্ষমতা এই শেখ হাসিনা সরকারের আর অবশিষ্ট নাই। এরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে এবং সমস্ত আমাদের মর্যাদার দিক থেকে, দেশের সার্বভৌমত্বের দিক থেকে আমাদেরকে গলা টিপে ধরার মতো অবস্থায় আছে। কাজে এই সরকারকে ক্ষমতায় রাখার কোন সুযোগ নাই। এরা আবারও একটা ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে নিজেদেরকে 5 বছরে ক্ষমতার মালিক ভাবছে। আমাদের জনগণের প্রস্তুতি নেওয়া দরকার। দমন পীড়নের আন্দোলন দমন করে দেয়, কিন্তু এই দমন পীড়নের ওদের সমস্ত জারি জড়িয়ে আমাদেরকে ফাঁস করে দিতে হবে। আজকের পত্রিকায় খবর আছে বাংলাদেশের পুলিশ, রেলের পুলিশ, ডিবি এবং র্যাব প্রত্যেকেই গত 7 তারিখের আগে ওই গোপীবাগে যে আগুন লেগেছে, ওই ট্রেনে যে আগুন লেগেছে, সেই আগুনের তদন্তের কোনো অগ্রগতি নাই। তারা এখন আর এই আগুন কে লাগিয়েছে খুঁজে পাচ্ছে না। অথচ আগুন লাগার পর কোন রকম তদন্ত ছাড়া বিরোধী দলের উপরে এই আগুনের দায় তারা দিয়েছিল। আজকে এসে বলছে তদন্তে কোনো অগ্রগতি নাই। আমরা বলেছিলাম এইভাবে নাশকতা তৈরি করে বারবার বিরোধী দলের উপর চাপিয়ে এরা জনগণের আন্দোলনকে ধ্বংস করতে চায়। আগামীতে আপনারা কি আর সেই ষড়যন্ত্র সফল হতে দেবেন? নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। এই সরকার জনগণের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে সমস্ত ষড়যন্ত্রের চাল ছিন্ন করেছে। জনতা রাজপথে দখল নেবে। এই দেশ আমাদের, এই দেশ এইভাবে অন্যায়ভাবে অন্য দেশের কাছে মশগুল করে এই দেশকে যারা চালায় তাদের ক্ষমতায় আমরা থাকতে দেব না। আগামী দিনে সেই লড়াই চলবে। গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সমস্ত বিরোধী দল ভোটাধিকারের উপর লড়াই করছে। আমরা গণতন্ত্র মঞ্চ পরিষ্কার করে বলি, ভোটাধিকার কেবল একটি নির্বাচনের বিষয় নয়। এই সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ওই 72 সালের সংবিধান থেকে শুরু করে আজকে এই যে জায়গায় নিয়ে এসেছে, তাদের একটি ভোটার
এই বন্দোবস্ত, এই সংবিধান, এই ক্ষমতা কাঠামো রেখে আর হবে না। কাজে যদি ভোটাধিকার চান, এই শাসন ব্যবস্থা বদলাতে হবে, এই বন্দোবস্ত বদলাতে হবে। তার জন্য সংবিধান সংস্কার করে নতুন সাংবিধানিক ক্ষমতা কাঠামো দরকার, নতুন অর্থনৈতিক ব্যবস্থা দরকার, নতুন সাংস্কৃতিক ব্যবস্থা দরকার। গণতন্ত্র মঞ্চ আপনাদের সামনে সেই লড়াইয়ের প্রস্তাবনা হাজির করছে। জনগণকে আজকে নতুন শক্তি গড়ে তোলা হবে, যে রাজনৈতিক শক্তি নৈতিক জায়গার উপর দাঁড়িয়ে আছে, জনগণের বৃহত্তর স্বার্থ নিয়ে এগিয়ে যায়, সেই রাজনৈতিক শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না।